বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকন এবং আমার ডানে রয়েছেন সাবেক ছাত্রনেতা এবং বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আপনারা জানেন যে বৃহস্পতিবারে পটুয়াখালীতে নির্বাচন কমিশনার মিস্টার মাসুদ বলেছেন যে আমরা একদিন শুনেছি যে সরকারের দিক থেকে নির্বাচন এই বছরের শেষে হতে পারে, এমনকি আগামী বছরের জুনের মধ্যে। তিনি বৃহস্পতিবারে বলেছেন যে নির্বাচন এবছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে হবে জাতীয় সংসদ নির্বাচন। কি মনে হচ্ছে মিস্টার খায়রুল কবির খোকন আপনার কাছে? ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য, আমাদের সম্মানিত আলোচক এবং দর্শকবৃন্দ। আমি প্রথমেই বলতে চাই, নির্বাচনের প্রশ্নে এদেশের মানুষ বরাবরই একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অংশগ্রহণ করে থাকে, অতীতে আমরা দেখে আসছি। তো এই দীর্ঘ 16 বছর নির্বাচন নিয়ে দেশে গত পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে এই দেশের মানুষ জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, যার কারণে এই মানুষ এই পরিবর্তিত পরিস্থিতিতে যে ঐতিহাসিক যে ছাত্র গণঅভ্যুত্থান হলো 5ই অগাস্ট, গত 2024-এর 5ই অগাস্টে যে চূড়ান্ত পতন হলো এবং স্বৈরাচার মানে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো, সেই আন্দোলনের মধ্য দিয়ে মানুষের যে একটা আশঙ্কার জায়গা, যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে মানুষের যে আস্থার জায়গাটা, যে এই যে সকল মানুষের যে একটা আস্থা বিশ্বাস যে এই সরকার দ্রুত একটি নির্বাচন দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা সেটা বাস্তবায়ন করবেন, যে গণতন্ত্রের জন্য যারা দীর্ঘদিন লড়াই করেছেন সেই ভোটের অধিকারের জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ এখনও তারা দিচ্ছেন না। তারা কেউ নির্বাচনের আমাদের বিষয়ে আমরা দেখেছি ইতিমধ্যে নির্বাচন কমিশনে আমাদের ডক্টর বদিউল আলম মজুমদার, তাকে নির্বাচন সংস্কার কমিশনার প্রদান করা হয়েছে। তিনিও কিছু প্রস্তাব তিনি করেছেন, কিন্তু সেখানে কিন্তু 2 তারিখের কথা কিন্তু উল্লেখ করেন নাই। কিন্তু আমাদের এই সরকার প্রধান আমাদের প্রধান উপদেষ্টা তিনি বলেছিলেন যে এই বছরের শেষে বা আগামী বছরের প্রথমের দিকে তারা নির্বাচন দিবেন। তারপর অনেক উপদেষ্টা অনেকেই বলেছেন যে নির্বাচন তারা দিবেন, নির্বাচন দেওয়ার ক্ষেত্রে তারা সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করছেন। আমাদের রাজনৈতিক দলগুলো একাধিকবার আমরা বলে আসছি যে একটি রাষ্ট্রের মানুষের যে দীর্ঘদিন ভোটাধিকারতে বঞ্চিত ছিল, যে দিনের ভোট রাতে হয়েছে, তারা আমরা দেখেছি 2014 সালে কি নির্বাচন হয়েছিল, 154টি বিনা প্রতিদ্বন্দ্বী বিজয় হয়েছিল। 2024 আমরা দেখছি আমি আর ডামি নির্বাচন হয়েছে। এই যে এই নির্বাচন মানুষ তো এই মুখিয়ে আছে, মানুষ তো অধীর আগ্রহে রয়েছে, তারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ইনক্লুসিভ একটি ক্রেডিবল ইলেকশন, অংশগ্রহণের একটি ইলেকশন একদম নির্দলীয় সরকারের অধীনে তারা দিতে চায়। আমার ভোট আমি দিব, সেখানে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি হবে, সুন্দর একটি ইলেকশন হবে। যে দেশের মানুষ আমরা দেখেছি যে বাংলাদেশের গত 3টি ইলেকশন যেটা হয়েছে, সেই 3টি ইলেকশনই সবচেয়ে বিতর্কিত হয়েছে, আমাদের 14, 18 এবং 24-এর, যে গ্রহণযোগ্য হয়নি, মানুষ ভোট দিতে পারেনি। তো এই সরকারের কাছে যে মানুষ এই যে 15 তারিখে এই যে 1500-এরও বেশি প্রায় 2000-এর মতো যে জীবন দিল আমাদের আবু সাইদ থেকে শুরু করে আমাদের হাজার হাজার ছাত্র জনতা এবং মানুষের যে আস্থার জায়গা তৈরি হয়েছিল, এই ডক্টর ইউনূস উনি আমরা দেখেছি যে উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল বিজয়ী, তার একটা গ্রহণযোগ্যতা শুধু বাংলাদেশে না পুরো পৃথিবীতে তার নিয়ে আমরা অহংকার গর্বের জায়গা। তো উনি আমাদের আছেন, উনি চিফ অ্যাডভাইজার হিসেবে উনি দায়িত্বে আছেন এবং তার কাছে তো আমাদের যে প্রত্যাশা, তার এই পরিষদের এই অ্যাডভাইজার পরিষদের আমাদের না মাস পিপলের প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গা কিন্তু ফিকে হয়ে যাচ্ছে এবং তারা
নির্বাচন না দেওয়ার কারণে তাদের জনপ্রিয়তা দিন দিন কিন্তু হ্রাস পাচ্ছে। এখন তাদের প্রতি আস্থার যে বিশ্বাস, আস্থা, কনফিডেন্সের জায়গাটা মানে এখন আমি দেখতে পাচ্ছি যে আগের মতো নেই। এখন তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে আমাদের দ্রব্যমূল্য থেকে শুরু করে অর্থনৈতিক রিফর্ম থেকে শুরু করে কোনো কিছু কিন্তু তারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছেন না, এবং যতই দিন যাচ্ছে ততই কিন্তু তারা বিতর্কিত হচ্ছেন। তো এই বক্তব্য অনেক সময় দেখছি এক একজন এক এক বক্তব্য দিচ্ছেন, কারণ আমি চাই যে যতই প্রলম্বিত হবে, যতই দীর্ঘায়িত হবে, আমি মনে করি, আমি 1 মিনিট শেষ করব, দীর্ঘায়িত হবে, রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হবে, আরও সংকট বাড়বে, এবং এই জন্য দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এর মধ্য দিয়ে তারা জনগণের কাছে মানে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করারই হলো সবথেকে মানে আমার মনে হয় যে এই মুহূর্তে জনগণের দাবি। যদি আপনি জরিপ করেন, আপনি যদি মানুষের নেন, মানে মতামত নেন, আপনি সার্ভে করেন, সার্ভে করলে দেখবেন যে 50% জনপ্রিয়তা কিন্তু হ্রাস পেয়েছে এই সরকারের, আগের জায়গায় কিন্তু নাই। তো সেখানে তাদের উচিত হবে যে তাদের এই জনপ্রিয়তা থাকা অবস্থায় কিন্তু তাদের নির্বাচনটা দিয়ে সসম্মানে আমাদের আন্দোলন সংগ্রামের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার। তাই আমরা চাই না যে সরকার ব্যর্থ হোক। ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে, মিস্টার নাজমুল হক প্রধান। না, যখন নির্বাচন কমিশন থেকে একজন কমিশনার বলছেন যে নির্বাচন সরকারের থেকে যে ধারণা ছিল তার থেকে মোটামুটিভাবে অন্তত এবছর তো বলছেন, না হলে আগামী বছরের প্রথম দিকে হবে বলে বলছেন। একটা বিষয়ে ধন্যবাদ প্রধান নির্বাচন কমিশনারকে যে এরকম একটা নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার। আসলে মুশকিলটা হয়েছে কি, আসলে কিন্তু মানে বাংলাদেশের বা এই ধরনের দেশগুলির, তৃতীয় বিশ্বের অনেক দেশের সমস্যা হচ্ছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের ধারাটা অ্যাবসেন্ট, মানে সময়ে সময়ে এটা অ্যাবসেন্ট হয়ে যায়, এবং এর জন্য লড়াইটা হয়। পাকিস্তান থেকে আমরা এই লড়াইটাই করছি এখন পর্যন্ত, পাকিস্তানও করছে, আমরাও করতেছি। নির্বাচনটা কিভাবে হবে, জনগণ তার ভোট প্রয়োগের অধিকার কখনো কখনো ঠিকভাবে করছে, কিন্তু অধিকাংশ সময় করতে পারেনি, যার কারণে রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল হয়েছে। বিগত 15 বছরের কথা বললো, হ্যাঁ এটা ঠিকই আছে। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে বর্তমান সরকার একটা আন্দোলনের ফসল, অনেক সমস্যা আছে দেশের, কিন্তু মূল সমস্যাটা কি আসলে ঠিক যে পাবলিক তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছিল না। আওয়ামী লীগ সরকার কি মনে করে, কেমনে করে এরকম একটা ব্যবস্থা তৈরি করলো, যখন যেমনি ইচ্ছা তেমনি করে ভোট করা। এই যে এটা তৈরি করলো, এটা কিন্তু বাংলাদেশে এভাবে ছিল না। হ্যাঁ, ভোটের 2-1টা ব্যালট বক্স হাইজ্যাক, ছিনতাই, অথবা 2-1 জায়গায় সিলমারা, এগুলো হয়েছে, কিন্তু অ্যাজ এ হোল গোটা রাষ্ট্রের মেশিনারি যন্ত্র, ডিসিএসপি থেকে শুরু করে ওসি পর্যন্ত, নির্বাচন কমিশনার, রাজনৈতিক দল, সবাই একইভাবে করে, এটা হয় নাই কখনো। দিস ফর দি ফার্স্ট টাইম এটা হয়েছে, এবং সবাই একই সুরে শিয়ালের হুক্কা হওয়ার মতোই কাজ করছে। দিনের ভোট রাতে হওয়া, আমি ডামে নির্বাচন হওয়া, এগুলো হয়েছে। ফলে এই আন্দোলনে এই আন্দোলনের ঠিকই যে ছাত্ররা ইনিশিয়েট করছে আন্দোলনটা একটা কোঠার সংস্কারের দাবিতে, সেইখান থেকে পতন হয়ে গেছে গভর্নমেন্টের। আন্দোলনের এখানটার পরিস্থিতিটা একদম পাকানো ছিল, এটা জাস্ট স্টিয়ার করার বিষয়। একক কোনো দলের প্রতি আস্থা জনগণের ছিল না, কারণ জনগণ দেখছে যে যেই লঙ্কা দেয় সেই তো রাবণ হয়, ভোট তো দিতে পারি না, ফলে ধৈর্য ধরছে। যখন ছাত্ররা নামছে, ছাত্রদের পিছনে র্যালি করছে। এখন র্যালি করার পর যে গভর্নমেন্টটা হয়েছে, সেই গভর্নমেন্টের নিশ্চয়ই আমাদের সবারই সমর্থন আছে, সবাই আমরা গেছি সেখানে। আমি আসলে মানে একটু ইন্টারভেন করি। ঠিক ছাত্ররা নেমেছে, ছাত্রদের পেছনে মানুষ নেমেছে, এটা না বলে এটা বলা অনেক যৌক্তিক হবে যে সরকার গায়ে পড়ে যেভাবে ব্রুটালিটি দেখিয়েছে, আবু সাইদের হত্যাকাণ্ড না হলে এবং একটা হত্যাকাণ্ড না হলে মানুষ এভাবে নামতো কিনা, সেটা সেই জায়গায় আসতেছে। সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বলছে যে এবার বিরক্ত হয়ে আমি এটাকে ওঠা তুলছে, এবার ছাড় দেবো না। ওবায়দুল কাদের বলছে ছাত্রলীগ যথেষ্ট দমন করার জন্য। প্রধান বিচারপতি বলছে যে হাইকোর্টের আইন হয়ে গেছে, এটা মিছিল করলেই হয়ে গেল। ছাত্রদের জনগণের কারণে জনগণের আর জায়গা ছিল না পিছনে ফিরে, যার কারণে আবু সাইদ বুক পেতে যায় গুলি কর মার, এবং সেই যে ধারাটা তৈরি করলো আবু সাইদ, দেখেন পুলিশের ভয় কাটিয়ে দিল। হ্যাঁ, ভয় কাটিয়ে দিল। পুলিশের রিপোর্টে পুলিশ বলতেছে হোম মিনিস্টারকে যে স্যার গুলি করলে তো একটাই পরে, বাকিটা তো পলায় না। অর্থাৎ অলরেডি তখন সরকারের পক্ষ থেকে এই ভাষ্য মানে আপনার ইউটিউবের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে গেছে, এবং সত্যি তাই। বাপ তার সন্তানকে ঘরের মধ্যে রাখতে হচ্ছে। অসংখ্য লোক ফোন করছে আমাকে যে আমার ছেলে, আমার মেয়ে তো চলে গেল, কি করবেন এখন, যাচ্ছে, কি করবেন, মানে অন্যরকম একটা জাগরণ তৈরি হয়ে গেছে, এবং যার কারণে পতন হয়ে গেছে। কিন্তু যেটা নিয়ে আজকে সমস্যা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে আসলে এই সরকার ইনস্টেড ডেফিনেটলি নো ডাউট গোটা পৃথিবীতে একজন মান্যগণ্য ব্যক্তি, এবং ওনার সুনাম আছে, গোটা পৃথিবীতে পরিচিতি আছে, কিন্তু রাজনৈতিক দূরদৃষ্টিটা বা রাজনৈতিক ভীষণটা উনি ঠিক করতে পারেনি আগের থেকেই, যে
আমি কত সময়ের মধ্যে কি করব না করব। যার কারণে কখনো কমিশনার বলেন, কখনো ওনার মাঝখানে ওনার যে ওই যে প্রেস সেক্রেটারি উনি খুব ডিপ্লোম্যাটিক্যালি বললেন যে রাজনীতির কম সংস্কার চাইলে এই সময় বেশি সংস্কার চাইলে সময় লাগবে। মানে এগুলো হচ্ছে কূটনীতিপূর্ণ কথা আর কি। মানে এরকম বিভিন্ন মন্ত্রীরা বিভিন্নভাবে কথা বলছে, উপদেষ্টারা কেউ বলছে আমরা 4.5 বছর সময় থাকবো। তাহলে ফলে সেই জায়গাটা জনগণের মধ্যে এরকম একটা সন্দেহ বিশ্বাস তৈরি হয়েছে আসলে যে আসলে এরা নির্বাচনটা করবে কিনা। এর বাইরেও আবার দল গঠন করার কথা ছড়িয়ে গেছে, জনগণ তো এগুলি খেয়াল করে খুব প্রপারলি, যে কারণে সরকারের প্রতি জনগণের আস্থা এটা আসলে খোকন যেটা বলছে আমি মনে করি ঠিকই কমছে। এই যেমন ধরুন ফেসবুকে অসংখ্য কথা আসছে যে হ্যাঁ দ্রব্যমূল্যের দাম বাড়াইলো, নিজের ট্যাক্স তো ঠিকই মাফ করলো। এগুলো ফেসবুকের কথা, কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে। তার ফলে সামগ্রিক বিষয় মিলে সরকারের উচিত এখন, যেহেতু রিপোর্টগুলি এসছে প্রায় অধিকাংশই, সেই রিপোর্টের উপর বেসিস করে রাজনৈতিক দলের সাথে ডায়ালগ করে নির্বাচন রোডম্যাপটা ঘোষণা করে সংস্কার কমিশনের রিপোর্টগুলোর ভিত্তিতে। আপনারা দুজনেই জানেন যে বিএনপি মহাসচিব বলেছেন অতি সম্প্রতি যে সরকার যদি না পারে তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। এটা বিএনপি মহাসচিবের বক্তব্য। এবং বিএনপি মহাসচিবের বক্তব্যের পরে ফেসবুকে সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। অবশ্য উপদেষ্টারা, বিশেষ করে তরুণ উপদেষ্টারা প্রায়শই তাদের কমিউনিকেশনটা ফেসবুকের মাধ্যমেই করেন। তা আমি জাস্ট আপনাদের জন্য এবং দুজনের জন্য আলোচনার সুবিধার্থে, এবং আমার ধারণা যে এই স্ট্যাটাসকে কেন্দ্র করে বেশ খানিকটা আলোচনা আমরা করতে পারবো, দর্শকদের জন্য, আমি যারা দেখেননি তাদের জন্য আমি একটু পড়তে চাই। নাহিদ ইসলাম লিখছেন যে বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 1/11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। 1/11 বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা 1/11 সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। নাহিদ ইসলাম লিখছেন যে আমরা 3 আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিংয়ের মাধ্যমে ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার। জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। জাতীয় সরকার অনেক দিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয় নাই। কিন্তু অভ্যুত্থানের পরই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল। অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলতেছে সামনের নির্বাচনের পর। ছাত্ররাই এই সরকারে এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর, যেটা 1/11 সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে। বিএনপি কয়েকদিন আগে -2 আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি 1/11 সরকারের প্রস্তাবনা করছে। এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না। এবং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র। আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারে আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে। সরকার গঠনের আগেই 6 আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজির নিয়োগ হয়েছিল, যারা মূলত বিএনপির লোক। এরকমভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপিপন্থী লোকজন রয়েছে। নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে। রাষ্ট্রপতির পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না। কিন্তু দেশের স্থিতিশীলতা, বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে। কিন্তু এর মানে এই না যে গণতন্ত্র বিরোধী ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব। আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে, অথচ বাংলাদেশে আওয়ামী লীগ বিষয়ে আমরা ঐক্য করতে পারি নাই এত হত্যা ও অপরাধের পরেও। হায়, এই জাতীয় ঐক্য লইয়া আমরা কি রাষ্ট্র বানাবো? বাংলাদেশকে দুর্বল করা সহজ, কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায়। এদেশের বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্যে প্রস্তুত থাকে। আমি মনে করি না সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে।
বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায়। বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে আহ্বান করব, ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সাথে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নিন। মিস্টার খায়রুল কবির খোকন। অনেকগুলি বিষয় সেখানে অবতারণা করেছে তার ওই স্ট্যাটাসের মধ্য দিয়ে। তো এই বিষয়গুলি তো এই মুহূর্তে আমরা সব উত্তর হয়তো দিতে পারবো না, সেটা আমাদের দলীয় ফোরাম থেকে হয়তো আমরা আরও ব্যাখ্যা বিশ্লেষণ করে সেটার আমরা যথাযথভাবে আমরা তার উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আমি শুধু মোটা দাগে এটি বলতে চাই যে যে বিষয়গুলি সেখানে অবতারণা করেছে, যে আমরা আমাদের বিএনপি সম্পর্কে যে আমাদের প্রশাসনে পুলিশ থেকে বিভিন্ন জায়গায় আমাদের লোক বসানো হয়েছে, প্রশাসনে তো আমার সেখানে প্রশাসন আমি মনে করি এই যে অভ্যুত্থানের পরে প্রশাসনের কর্মকর্তা যারা তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ নিরপেক্ষভাবে দেওয়া হয়েছে। আমি মনে করি যে পতিত সরকারের যে ইয়া ছিল, দোসর ছিল বা প্রেতাত্মারা ছিল, মানে কি পয়েন্টে সরকারি তারা এখনও তো বিভিন্ন জায়গায় রয়েছে। এখন আমরা জানি যে ওই সে আমলাদের বিভিন্ন যারা মানে কুশীল বা যারা সরাসরি এই সরকারের বিশেষ করে দিনের ভোট রাতে করেছে, এটাও তো আপনারা দেখেছেন যে দুদক, তারা বলেছে দুদকের জালে সেই রাতের ভোটের কারিগররা, সেটা দেখেছেন গত পত্রিকাও সেটা হেডলাইন হয়েছে। তো তারা সেখানে তারপরেও তো এই বিভিন্ন জায়গায় রয়েছে, কিন্তু সেখানে বিএনপির কোনো রকম সরকারি কর্মকর্তা বা পুলিশ কতজন এসছে তা আমার জানা নেই। যে বিএনপির সময় হয়তো তারা নিয়োগ পেয়েছে হতে পারে, কিন্তু চাকরিতে তারা ছিল ডাম্পিং অবস্থায় ছিল, তারা সেখানে কোনো হয় নাই, মূল্যায়ন পায় নাই বা তাদের প্রমোশন পায় নাই, কিন্তু হয়তো চাকরি দিয়েছিল, তাদেরকে তো মূল্যায়ন করেছে, কিন্তু তাদেরকে যোগ্যতার ভিত্তিতে তারা এসছে। তারা অধিকাংশই তারা বিসিএস ক্যাডার, তারা সেই ক্যাডার থেকে বেরিয়ে আসছে। তাই মনে করি যে এটা সঠিক নয়। আর কি কথা যে তার যে ধারণা সেটা তার মন গড়া বক্তব্য উনি দিয়েছেন, যে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো অযৌক্তিক। যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন আমরা চাচ্ছি না, 1/11 পুনরাবৃত্তি হবে যেটা সে মিন করতে যাচ্ছে, সেটা হয়তো কোনো কারণ নেই। 1/11 তো ফখরুদ্দিন মনিরুদ্দিন একটা বিশেষ এজেন্ডা নিয়ে, রাজনৈতিক একটা উদ্দেশ্য নিয়ে এসেছিল, সারা রাজনীতিকরণের উদ্দেশ্য নিয়ে তারা এসেছিল -2 ফর্মুলা নিয়ে। -2 ফর্মুলা বলতে তখন আমাদের কেউ বলেছেন যে বেগম খালেদা জিয়া তার শেখ হাসিনা, কিন্তু তা না। আমরা পরবর্তীতে সেটা প্রমাণিত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে মাইনাস করার জন্যই তখন ফখরুদ্দিন মনিরুদ্দিন ক্ষমতা এসেছিল। পরবর্তীতে তাদেরকে যখন ক্ষমতাচ্যুত করা হয়েছে, ক্ষমতার 2008-এর যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনও কিন্তু প্রস্তাবিত ছিল। সেই নির্বাচনে কিন্তু পুরোপুরি মানে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ হয়নি। তো পরবর্তীতে আমরা শুনেছিলাম একটি পাতানো সাজানো নীল নকশার ছকের নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে দেখা যায় যে সেই তত্ত্বাবধায়ক সরকারের বাই প্রোডাক্ট সরকার ছিল আওয়ামী লীগ, তারা বেনিফিশিয়ারি হয়েছে, তাদের ক্ষমতা তখন দেওয়া হয়েছিল, সেই আওয়ামী লীগকে দেওয়া হয়েছে, সেটা মোটা দাগে তারপর মানুষ মেনে নিয়েছিল। কিন্তু এই যে আমাদের গত 5ই অগাস্ট যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে এই অন্তর্বর্তীকালীন সরকার, যেটা হলো অন্তর্বর্তীকালীন সরকার বলতাম যে এটা কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা বলবো না, অন্তর্বর্তীকালীন সরকার, এটা আমাদের যে এই দেশের আমাদের সমর্থন, রাজনৈতিক দলের এবং মাস পিপলের সমর্থন, সুশীল সমাজের সমর্থন ছাড়া তো এই সরকার গঠিত হয়নি, তাই না? এই সরকার তো আমাদের ফুল সমর্থন ছিল। এই সমর্থনের ভিত্তিতে আমরা বলেছি, আমরা এখনও বলছি, যেটা আমাদের এই সরকার, আমাদের আন্দোলনের ফসল, আন্দোলনের মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশ পরিচালনা করছেন, এবং তাদের কাছে আমাদের আশা, তারা আমাদের প্রতিপক্ষ নয়। আমরা মনে করি যে তাদের সাথে আমাদের মানে পারস্পরিক সেই তাদের বিরুদ্ধে আমরা কোনো অবস্থান নিচ্ছি, আমরা গঠনমূলক সমালোচনা করছি, যে তাদের কাছে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করে। যে রাজনৈতিক দলের তো আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে তো আমি চাবো আমার যে দাবি ডিমান্ড, আমি ডিমান্ড করবো না, সেই ডিমান্ডটা কতটুকু যৌক্তিক না অযৌক্তিক, সেটা কতটুকু গ্রহণযোগ্য মানুষ পিপলের কাছে, জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে কিনা আমার বক্তব্যের মধ্যে দিয়ে, সেটা হলো বড় বিষয়। যে এই যে নির্বাচন চাওয়াটা তো আমার অপরাধ না, নির্বাচন আমি চাইতে পারি, সেই নির্বাচনের জন্য তো এত আন্দোলন হলো, এত কিছু হলো, সেই নির্বাচন হলো তো গণতন্ত্রের মানে এক অন্যতম স্তম্ভ। নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র মানে প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে যাবে, আমি সব মনে করি না, সব সমস্যার সমাধান আমি মনে করি না। সেই নির্বাচনের বিষয়ে আমি মনে করি রাজনৈতিক দলের সাথে ঐক্যমতের ভিত্তিতেই কোনো অবস্থাতেই
আমি মনে করি যে সংস্কারের প্রশ্নে সব সিদ্ধান্তই ঐক্যমতের ভিত্তিতে হতে হবে, সব রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে হবে। এই তারা যে 11টি যে সংস্কার কমিটি গঠন করেছে, 4টি সংস্কার কমিটি ইতোমধ্যে তাদের প্রস্তাবনা তারা করেছেন, দাখিল করেছেন। এই প্রস্তাবনা এখন আলোচনা, আমাদের সাথে আলোচনা হবে, আমরা আলোচনা করতে চাই। আমরা রাজনৈতিক দল, আমাদের দল বিএনপি আলোচনা করে আমরা এই বিষয় নিয়ে আরও কীভাবে আরও মডিফাই করা যায়, সংস্কার করা যায় আলোচনা করে আমরা একটা জায়গায় আসতে চাই। আমরা কোনো প্রতিপক্ষ না, এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের প্রতিপক্ষ না, কিন্তু তারা দিন দিন আমাদেরকে মনে হয় প্রতিপক্ষ ঠেলে দিচ্ছে। ঠেলে দিলে তো পরিস্থিতি তো আমরা চাই না যে সংঘাতের দিকে যাক। মানে এই অতীতের অভিজ্ঞতা থেকে আমরা চাচ্ছি যে আবার কি আমরা আন্দোলনের দিকে দাবিত হব? আমরা তো সমঝোতার ভিত্তিতে আলোচনার ভিত্তিতে, স্টেক হোল্ডার তো রাজনৈতিক দল, জনগণ রাষ্ট্রের মালিক, ভূখণ্ডের মালিক। তাই জনগণ কি চায় এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা আলোচনা, সবাই তো চাচ্ছে ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। যারা আন্দোলন সংগ্রামে ছিল, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, তাদেরকে নিয়ে তো আমরা স্পষ্ট ভাষায় বলেছি আমাদের 31 দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা যেটা আমরা দিয়েছি, তার উল্লেখ রয়েছে সবকিছু দেশ পরিচালনার জন্য আমরা। আপনি বলছেন যে আপনারা অনেক আগেই বলেছেন যে আপনারা জাতীয় সরকার করবেন, কাজে এখানে বিশেষ উদ্দেশ্যের ব্যাপার নেই, আপনারা ক্ষমতায় গেলে আপনারা জাতীয় সরকার করবেন, সেটা আপনি বলছেন। আমরা তো কোনো আমি একই বিষয় নিয়ে মিশন নাজমুল হক প্রধান আপনার মতামত শুনতে চাইব। নাহিদ ইসলাম একটা কথা বলেছেন যে এই সরকারে সকলের অংশীদারিত্ব আছে এবং সকলেই নানান সুবিধা ভোগ করছে। আমি একটু বুঝতে চাই যে আন্দোলনে আপনি, আপনার দল, আপনারাও ছিলেন, তো অংশীদারিত্বটা কোথায় আপনাদের? একটা তো হচ্ছে সমর্থন দিয়ে আমাদের সকলের অংশীদারিত্ব, আর আপনারা কি সুবিধা ভোগ করছেন সেটাও আমি একটু জানতে চাই। এই কথাটা বলে আসলে উনি নাহিদ মান্যবর কি বলা যায় যে উপদেষ্টা, উনি এই কথাটা বলে নিজেকেই বিদ্যমান রাজনৈতিক শক্তিসমূহের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করার একটা চান্স নিচ্ছেন, সুযোগ নিচ্ছেন, যেটা কোনো শুভ লক্ষণ না। যেমন উনি বলছেন যে প্রথম যে নিয়োগ দুটো দেওয়া হলো আইজি এবং অ্যাটর্নি জেনারেল, আইজি তো কখনোই বিএনপির লোক ছিল না এবং আমি হলফ না, এটা উনি জানেন না, ফলে এটা ঠিক না। আপনার বাংলাদেশের রাজনীতিতে এই বর্তমান সময়ে এই যে প্রেক্ষাপট পরিবর্তন হলো, উনি কতগুলি কন্ট্রাডিক্টরি কথা বলছেন, যে মানে উনি এখানেও ডিপ্লোমেসি করছেন যে ফখরুল সাহেবের এই বক্তব্য বিএনপির বিরুদ্ধেই বক্তব্য, মানে ইট ইজ এ ব্যাড প্লে, গুড প্লে না। আমি যেটা বলতে চাচ্ছি মাননীয় উপদেষ্টাকে, যে কেন রাজনৈতিক শক্তির প্রতিপক্ষে দাঁড়াতে চাচ্ছেন না, তার লক্ষণ কিন্তু বাইরে খুব পরিস্ফুটিত। আমি যদি বলি একটা কথা, সেটা হচ্ছে যে আমাকে ট্রেনের মধ্যে একজন লোক, সাধারণ লোক আমাকে চেনে, যাই ট্রেনে চেনে, টক শুধু দেখে, বলে স্যার আপনার কাছে কি রেলের পাসটা আছে, মেট্রো রেল? আমাকে আছে তো, বের করেন না একটু। তাই বের করলাম, তারপর ওনার পাসটা বের করলো। এটা কি সংস্কার? দেখেন তো এখানটায় জাতীয় স্মৃতিসৌধ ছিল, পার্লামেন্ট ভবন ছিল, এটা বাদ দিয়ে ট্রেনে ছবি, এটা কি সংস্কার স্যার? আমি জবাব দিতে পারিনি। আমার এই প্রশ্ন পাওয়ার পর আমার নিজের মনে অনেকগুলি প্রশ্ন উদয় হয়েছে, যে সরকারের ক্ষমতায় বসার পরে অনেকগুলি সন্ত্রাসী ঘটনা ঘটলো, মাজারগুলি সব ঘুরিয়ে দেওয়া হলো, একটা টু শব্দ হলো না। আপনি দেখেন এখানটায় বিগত সরকার অনেকগুলি খারাপ কাজ করছে, আইনগতভাবে বঙ্গবন্ধুরে ঢুকাইছে, এইতে সংবিধানে এইতে ঢুকাইছে, করছে এগুলি। তার ছবিটা যদি নামাইতে চাইতো, আমি বলছি যে সিদ্ধান্ত নিয়েই করতে পারে। কীরকম সিদ্ধান্ত? যে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো ছবি এন্টারটেন করবে না, আমরা কোনো ছবি রাখবো না, আরও ক্লিন ইমেজ করে নামাই দিতে পারতো। না করে বীরের মতো নামায় দাঁড়ায় থাকে পোস্ট দিয়ে, কি ফটোশ্যুট করে ইউটিউবে ছেড়ে দিল বা ফেসবুকে পোস্ট দিয়ে দিল। এবং এই যে অ্যাজ এ হোল ক্যাবিনেটের সিদ্ধান্ত একটা ডিসিপ্লিন, আর এই যে ঘটনাগুলি, এগুলি করার কারণে আমি বলছি এখানটায় সন্ত্রাসটাকে উস্কায় দেওয়া হয়েছে। এবং আপনি দেখবেন মর্নিং শোজ দি ডেস, রাজনীতি করার খায়স্ত হয়েছে, এটা তো পরিষ্কার, পেপার পত্রিকায় সমস্ত জায়গায় বক্তব্য, এই সেই মাঝখানটায় ঘোষণা, তারপরে পত্রিকা দেখলাম হেড অফিসে মারামারিও হয়েছে, তাই না? রাজনীতি করলে এগুলো হবে। আমি যেটা বলতে চাচ্ছি ওনাদেরকে, এখনও এই যে 111 করে 111-এর মতো পরিবেশ তৈরি করা হচ্ছে, এই কথাটা সিগনিফিক্যান্ট কথা। এই কারণেই আপনারা যদি প্র্যাকটিক্যালি সেই সময় বিএনপির গভর্নমেন্ট, সেই সময় যে ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট, ইয়াজউদ্দিন সাহেবের যে সরকার, তাই না, আসলে তো ফেল করছিল উনি ফেল করার কারণে তো এখানে এরকম পরিবেশ তৈরি হয়েছে। দ্যাটস রাইট। হ্যাঁ, রাস্তায় পিটাপিটি হয়েছে, মারামারি হয়েছে, হওয়ার পরে তারপর এই পরিবেশ হয়েছে। আজকে আপনারা যদি নির্বাচনের, এবং উনি ওনার সরকার ধরেও রাখতে পারেন, সরকার থেকে 4 জন উপদেষ্টা পদত্যাগ করছেন, তাই না? আজকে এই জায়গায় যদি সত্যি যদি আপনাদের বর্তমান কর্মকাণ্ডে এখানে যদি জনগণের মধ্যে সেই সন্দেহ তৈরি হয়, অবিশ্বাস তৈরি হয়,
তাহলে ন্যাচারালি তো এই প্রশ্নগুলি চলে আসবে। তো আসলে আদৌ পারবেন কিনা, পাবলিক তো এটা বিশ্বাস করে। এখনও আইন শৃঙ্খলা মারাত্মক অবনতি হয়েছে। আপনারা পুলিশের চেইন অফ কমান্ড এখনও ঠিক হয় নাই। আপনার কতজন পালিয়ে গেছে কি হয়েছে এখনও পরিষ্কার বলতে পারছেন না। সামগ্রিক বিষয় মিলে শুধু কিছু সারমন দেওয়া ছাড়া আর তো কিছু করতে পারছেন না। আমি সেই জায়গায় বলতে চাচ্ছি, ফলে এগুলি না বলে এরা, যেহেতু রাজনৈতিক দলগুলি স্টেক হোল্ডার, প্রতিপক্ষের না ধরে রাজনৈতিক দলগুলি সমঝোতা করে সংস্কারের কাজটাও করা উচিত, নির্বাচনের তারিখও ঘোষণা করা উচিত। বরঞ্চ যদি প্রতিপক্ষ তৈরি করেন তাহলে আমার ধারণা আপনাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা করতে পারবেন না, কোনোটাই হবে না। না ঘরকা না ঘাটকা, না হবে নিজের দল গঠন করা, না হবে রাজনীতি করা। আজকে খুব সিম্পলভাবে তো এই প্রশ্নটা আসতে পারে। আমি একটু বলেন এই প্রশ্ন থেকে আসতে পারে না, যেহেতু আপনারা দল করতে চাচ্ছেন। আমি কি বলতে পারেন আমার দল তো কোনো প্রতিনিধিত্ব নাই, তা আমি কেন আপনার আন্ডার ইলেকশন করবো? তা আমি তো একটা অন্য কেয়ারটেকার গভর্নমেন্ট চাইতেই পারি, একটা কেয়ারটেকার গভর্নমেন্ট অধীনে একটা ভালো নির্বাচন হোক চাইতেই পারি, যে কারণে জনগণ মনে করে যে আদৌ এই গভর্নমেন্ট একটা ভালো ইলেকশন করতে পারবে কিনা সন্দেহ। আমাকেই বলছে এলাকায় এবার পার্টির লোকজন যে সব তো পিটায় নিয়ে নিবে, দাঁড়া নেওয়ার, আমরা কি করব? আগের মতোই তো করবো ইলেকশন, আমি কারা নেবে? আমি না, ওই জিনিস একই জিনিস পুনরাবৃত্তি হবে না। বলে না, যারা যেখানটা শক্তি সে সেখানে নিয়ে নিবে, আইন শৃঙ্খলা নাই, কিছু নাই আপনার। এইভাবে তো দেশ তো চলতে পারে না। ফলে আমি এখনও মনে করি বর্তমান সরকারের যেহেতু সংস্কারের প্রস্তাবগুলি গেছে তাদের কাছে, সেই প্রস্তাবগুলি কম্পাইল করে বসে আলোচনা করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একইভাবে যতগুলি জায়গায় মত হয় ঐক্যমত করে নির্বাচনের দিকে কীভাবে এগিয়ে যাবে। প্লাস সেইখানটায় বাকি যে যারা ক্রিমিনাল, যে লুট করছে, যে খুন করছে না, এই মামলাগুলি সাজা হওয়া শুরু হোক, স্টিল আনার টাইম, তাই না? তাহলে জনগণও বুঝবে যে সংস্কারের কাজটা হচ্ছে, ভোটের দিকে এগিয়ে যাচ্ছে। আমি ওই প্রশ্নটাই করতে চাইছিলাম, যার আপনি নিজে উত্তর দিয়েছেন যে মিস্টার মির্জা আলমগীর যে কথা বলেছেন যে এই সরকার না পারলে নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন করতে হবে, আপনি একমত? হ্যাঁ জি। মিস্টার খায়রুল কবির খোকন। হ্যাঁ, এটা আমাদের নাজমুল হক প্রধান ভাই ঠিকই বলেছেন যে আমাদের এই সংস্কারও করা, ন্যূনতম সংস্কারও করা উচিত এবং নির্বাচনের প্রস্তুতি নেওয়া দরকার, সামান্টানেসলি চলবে, মানে পাশাপাশি চলবে। তো সেটা নিয়ে তো মানে আমাদের রাজনৈতিক দলের মধ্যে একটা মানে সবার বক্তব্য প্রায়, আমাদের জাতীয় রাজনীতি নেতৃবৃন্দের বক্তব্য প্রায় একই। আমাদের নির্বাচনের ব্যাপারে আমি মানে নির্বাচন প্রলম্বিত হোক, দীর্ঘায়িত হোক, অনির্দিষ্টকালের জন্যে তারা থাকবে, এটাও কিন্তু মানে কারো কাম্য নয় বা প্রত্যাশাও নয়। তাছাড়া আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যথার্থ বলেছেন যে কথাটি, মানে উনি বলেছেন যে যদি এই সরকার ব্যর্থ হয়, মানে না পারে, তাহলে মানে কেয়ারটেকার সরকার, যেটা মানে আমাদের যে দীর্ঘদিন যারা আমরা মানে কেয়ারটেকার সরকারের জন্য 15 অ্যামেন্ডমেন্টের মধ্যে যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে একটা ইয়ে ছিল আমাদের, মানে একটা মানে বলা যায় যে এটা আমাদের একটা ঐক্যমতের ভিত্তিতেই তখন তৈরি হয়েছিল, যে 3টি নির্বাচন অতীতে হয়েছে, 91-এ, 96-এ, 2001-এ যে নির্বাচন হলো, সেই নির্বাচনে কিন্তু আমরা দেখেছি যে একটা স্যাটেল ইস্যু, মানে একটা মানে সবার কাছে গ্রহণযোগ্য ছিল সেই তত্ত্বাবধায়ক সরকার। সেটা কেউ বক্তৃতায় বলেছেন যে এটা আমরা বিদেশিদের কাছে যেটা আমরা এক্সপোর্টও করতে পারি, আমাদের এই কনসেপ্টটা আমাদের আমরা যেটা করছি এটা তো এতটাই মানে মাস পিপলের কাছে গ্রহণযোগ্য, সমস্ত শ্রেণী পেশার মানুষের কাছে সেটা গ্রহণযোগ্য হয়েছিল যে আমাদের অন্তর্বর্তী, যে সেখানে দল মানে জনগণের কাছে দায়বদ্ধ জবাব দিতে থাকবে। যেই সরকার আসে তারা যদি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারে, তাহলে জনগণ তার আবার কয়েকটা সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত হবে। সেই নির্বাচনটা আমরা তখন মাস পিপলের যে মানে মানুষের যে মানে পারসেপশন, সেটা হলো যে নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ হবে। একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন ভালো হয় না, এটা কিন্তু প্রমাণিত হয়েছে একাধিকবার। সেটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনটা ভালো হয়, এটা মানুষের একটা মাথায় নিয়ে নিচ্ছে, এটা গ্রহণ করেছে। তো এই তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা তারা যখন 15 অ্যামেন্ড করে বাতিল করে দেওয়া হলো, একটা স্যাটেল ইস্যু, তখন কিন্তু এই সংকটটা তৈরি হলো। যদি এইটা থাকতো, এই জন্য তো আজকে আমাদের মহাসচিব বলতে বাধ্য হয়েছেন যে আমাদের যদি এই অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু আমাদের আন্দোলন সংগ্রামের, আমাদের শহীদদের রক্তের বিনিময়ে আজকে আসছেন সবার, কারণ তারা তো রাজনীতি করে আসেন নাই, তারা আমাদের সমাজের একদম মানে সুশীল সমাজ, ইন্টেলেকচুয়াল, তাদের একটা সামাজিক অবস্থান আছেন, তারা কিন্তু দেশ পরিচালনার অভিজ্ঞতা তাদের নাই। আমরা রাজনীতি যারা তৃণমূল থেকে উঠে এসেছি, অনেক স্ট্রাগল করে, ত্যাগ, শ্রম, মেধা দিয়ে জেল মামলা খেয়ে, তো আমরা জানি মাস পিপলের সাথে, জনগণের সাথে আমাদের রিলেশনটা কী হবে। তো আমরা জানি যে কীভাবে জনগণের সাথে আমাদের ইন্টারাপশন, বিপদ আপদে বললে সময় রাত্রে 2টা 3টার সময় ওদের সাথে
তাদের সাথে আমাদের কথা বলতে মানুষের অনেক এখন কার সাথে কথা বলবে, একটু নির্বাচিত সরকারের প্রতিনিধিদের কাছে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে গিয়ে তার যে সুখ দুঃখের কথা বলতে পারে, এখন তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তো সেই এখন আমরা দেখতে পাচ্ছি যে গ্রামে গঞ্জে আমাদের পাড়ায় মহল্লায় যে মানুষের যে বিষয়গুলো দেখি ইউনিয়ন পর্যায়ে এবং আমাদের থানা এবং উপজেলা পৌরসভা এইসব এলাকায় মানুষের অনেক দুর্ভোগ কষ্ট হচ্ছে, তারা কিন্তু দেখেন আমাদের কাছে চলে আসছে যে কোনো বিষয় নেই। আমরা তো এখনও জনগণের নির্বাচন হয় না, নির্বাচন না হলে নির্বাচিত জনগণের প্রতিনিধিরা এইসব যেগুলো প্রশাসনিক সাথে এই কাজগুলো করতে হয়, অনেক সময় দেখা যায় আমাদেরকেই সেখানে এই ভূমিকা রাখতে হচ্ছে। একজন জনপ্রতিনিধির দায়িত্বগুলো প্রশাসনের সাথে আমাদের যোগাযোগ করে সে দাবিগুলো বাস্তবায়ন করতে, কিন্তু যখন আমি জনগণের কাছে যার দ্বারা নির্বাচিত প্রতিনিধি হব তখন তো আমি সহজেই আমি সেই দাবিগুলি জনগণের যে প্রত্যাশা কাজগুলি সেগুলো উন্নয়নমূলক কাজ, ডেভেলপমূলক কাজ বা মানুষের মৌলিক যে বিষয়গুলি আছে সেগুলো করতে পারবো, জাতীয় সংসদে সেখানে কথা বলে অধিকার করতে পারবো। কিন্তু সেটা নির্বাচনটা তো একটা মানে মৌলিক নির্বাচনের জন্যই তো আমাদের এই 70-এর নির্বাচন থেকে শুরু করে সেখানে আমাদের স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু সব কিছু হলো। তো সেই নির্বাচনটার ব্যাপারে যদি সুস্পষ্ট একটা রোড ম্যাপ এই সরকার উপস্থাপন করতে পারে, দিয়ে দিতে পারে, তাহলে আমার মনে হয় যে সেটা কবে নাগাদ দিতে পারবেন, কীভাবে দিবেন, এটাকে তারা মানে যে দোহাশা আর কি, যেটা মানে এক এক মানে এই জিনিসটা এক এক ধরনের কথা বলছেন। একটা আমার মনে হয় যে এই সব বিষয়ে যেহেতু জাতীয় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার প্রেক্ষিতে মনে হয় যে করা উচিত, যেহেতু বেশ তারা কদিন আগে আপনারা জানেন যে ওই অগাস্ট জুলাইয়ের যে বিপ্লবের যে ঘোষণাপত্র সেটাও অনেক টু লেট, অনেক দেরি করে ফেলছে, এখন আসে আবার করতে যাচ্ছে, এটা প্রাসঙ্গিক বলে আমরা মনে করি না এখনও, তারপরে করতে যাচ্ছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে এবং সংস্কারের যে বিষয়গুলো নিচ্ছে সেটা নিয়েও আমরা কথা বলার জন্য আমরা বসি, যাদের সাথে আলোচনা করবো, আমরা আলোচনা করে সেখানে আমরা ঐক্যমতের ভিত্তিতে আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা করতে যাচ্ছি। এখানে কিন্তু প্রতিপক্ষ আমাদের এই সরকার আমাদের প্রতিপক্ষ না, এবং এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তারাও কিন্তু আমার প্রতিপক্ষ না। যারা আজকে এই বক্তব্য তাদেরকেও চাই যে তাদের সাথে আমরা একটা সমঝোতার ভিত্তিতে আমরা কোনো রকম দেশকে আবার কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক, আবার তৃতীয় পক্ষ যে দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে এই সরকারের স্টেবিলিটি নষ্ট করার জন্য সরকার ব্যর্থ হবে, এই ব্যর্থ হলে সবারই ব্যর্থতা, এটার জন্য আবার দেশের রাজনৈতিক পরিস্থিতি একটা অস্থিতিশীল পরিস্থিতি হোক, আবার কোনো অপশক্তি কোনো স্বৈরাচার কর্তৃত্ববাদী সরকার, দানবীয় সরকার, মাফিয়া সরকার আবার রাষ্ট্র ক্ষমতা দখল করুক বা কোনো ষড়যন্ত্র, এটা কারো কাম্য নয়। দেশের অর্থনৈতিক যে অবস্থা, রাজনৈতিক যে অবস্থা, আইন শৃঙ্খলার যে অবস্থা, দেশের সামগ্রিক অবস্থা কিন্তু এখনও কিন্তু স্টেবল না, এখনও মানে এই কারণ নির্বাচিত ছাড়া অনির্বাচিত সরকারের পক্ষে দেশ পরিচালনা করা অনেক কঠিন। মানে এই জন্য আমি মনে করি যে তাদের উচিত হবে তাদের সসম্মানে মানে আমাদের দেশের বৃহত্তর স্বার্থে, তারা জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমাদের সংবিধানকে সমুন্নত রাখার জন্য আমাদের দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল ইলেকশন এবং আন্তর্জাতিক মানসম্মত একটি সুন্দর ইলেকশন করবেন। তারা চিরদিন আমরা তাদের স্মরণ করব। তারা যে এই অন্তর্বর্তীকালীন সময়ে যে দেশ জাতির জন্য তারা যে ভূমিকা রেখে যাচ্ছেন এটার জন্য সম্মান করব। কিন্তু যদি এই জিনিসটা অন্যদিকে চলে যায়, এখনও অনেক শত্রু বসে আছে। আমি গাপটিমের প্রশাসনে অনেক কিন্তু পেঁচাত্তা দোষরা কিন্তু বসে আছে এটা এই সরকারকে ব্যর্থ করার জন্য। তারা এখনও তাদেরকে রেখে তো সব সংস্কার করা বা দেশ পরিচালনা করতে গেলে বিপজ্জনক, সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করছি। মিস্টার নাজমুল হক প্রধান, আপনি শুনছিলেন এবং মিস্টার খোকন যেটা বলছিলেন যে এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, অর্থনীতি, এটা সেটা, আমার প্রশ্ন যে এরকম একটা সরকার, যে সরকারের প্রতি আপনাদের ওনাদের সকলের সমর্থন এবং বিশ্বনন্দিত একজন মানুষ সরকারের প্রধান, সরকার পারছে না কেন? আপনি বলছেন, উনি বলছেন, সবাই বলছেন, মানে এই যে একটা ব্যর্থতার ডালা তারা খুলে বসেছেন, সেটা কেন? একটা হচ্ছে যে আন্দোলন, এবং সরকার এমন কিছু তো অভিজ্ঞ মানুষ আছে, কিছু তরুণ আছে, কিছু আছেন যারা সামাজিকভাবে পরিচিত, তো পারছে না কেন? আন্দোলনের আগে একটা গোল সেট করে যে আন্দোলনকারী শক্তি, যে আন্দোলনের পরে, বিজয়ের পরে আমি এটা করব। এই আন্দোলনে একটা ভিন্নতা হচ্ছে 69 গণঅভ্যুত্থান বলেন, 90 গণঅভ্যুত্থান বলেন, আর এইবারকার যে গণঅভ্যুত্থান, বেসিক পার্থক্য হচ্ছে এই আন্দোলনকারী শক্তির কোনো গোল সেটিং ছিল, একটা গোল ছিল স্পন্টেনিয়াস মুভমেন্ট, সেক্ষেত্রে হটাই দাও, ভেরি গুড, হটাই দেওয়ার পরে যেহেতু গোল ছিল না, সেই কারণে দেখবেন সরকার গঠনও মারাত্মক, কি বলে, আন্দোলনকারী শক্তির মধ্যেও কিছু সরকারে ঢুকছে, আবার এনজিও পার্সোনালিটি অনেকে ঢুকছে। এখন এটা ঢুকার কারণে আমি প্রথম থেকে আপনি যদি ধারাবাহিক খেয়াল করেন উপদেষ্টাদের বক্তব্য, আপনার কারো বক্তব্যের সঙ্গে কারো বক্তব্যের কিন্তু একই সুরে হয়নি। ইট ওয়াজ নট হারমোনিয়াস যেহেতু ছিল না ন্যাচারালি, ফলে মর্নিং শোজ দি ডেজ প্রথমের দিকেই সরকারের ভিন্নমুখী কথাবার্তা প্রকাশ হয়ে গেছে, যার কারণে সরকার আইন শৃঙ্খলাকে গ্রিপস করতে পারে নাই।
দ্বিতীয়ত বাজারটাও কন্ট্রোল করার চেষ্টা করছে। যেমন আমাদের যখন দেখা করতে যায় প্রধান উপদেষ্টার সঙ্গে, তখন আমাদের আমদিয়া ভাই প্রেসিডেন্ট উনি বলছিলেন যে রাজনৈতিক দল তো পারুক না পারুক দৌড়াদৌড়ি করে, তা আপনারা একটু দৌড়াদৌড়ি করেন, একটু বাজার টাজার ই করার জন্য, হ্যাঁ কিছু অ্যাক্টিভিটি করেন। বিষয়টা হচ্ছে যে আসলে ওনাদের তো নিজস্ব কোনো ফোর্স নাই, ওনাদেরকে ব্যাংক করতে হচ্ছে প্রশাসনের উপর। আর এই সুযোগটা নিচ্ছে আমলারা, খুব পরিষ্কার বলি, অল দি আমলা দে আর মোস্ট অফ দ্যাম ট্রাইং ফর দেয়ার ওন ইন্টারেস্ট বেনিফিট, কী পাবে না পাবে দেখছেন না সচিবালয়ে, এবং সেটাও হ্যান্ডেল করার ক্ষেত্রে সরকারের কোর্সও খুব দুর্বলভাবে। তাহলে অ্যাজ হোল সরকার যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে, যে যন্ত্র দিয়ে সরকার এই প্রশাসনকে দেশটাকে চালাবেন, তার উপর তো কন্ট্রোলটা করতে পারছেন না। তো আপনি দেখেন অল্প কয়েকদিনের মধ্যে পরিবর্তন হয়েছে। হাসান ইসলাম মারা গেলেন, উনি ছিলেন এলজিআরডি, ওখানটায় গেছে নাহিদ সাহেব, মানে পরিবর্তন হয়েছে। কিন্তু পরিবর্তন হয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়েছে এটা মনে করার কোনো কারণ নাই। আপনি হোম মিনিস্ট্রি একই অবস্থা, আইজিকে সরিয়ে দিচ্ছে, নতুন আইজি আসছে, তাই না, নতুনই হয়েছে, কই খুব তো হেরফের হয়নি। এই একদম নাকের ডোকা দিয়ে সমস্ত লোকগুলি পালিয়ে চলে গেল। আগে তো পালাইছে, পরেও পালিয়ে চলে গেল, পাওয়া গেল না। তাহলে অ্যাজ এ হোল তাহলে এই ব্যর্থতা তো এই সরকারের, তো এটা তো অন্য আমাদের উপর দিতে পারবো না। তো আমরা কি চুরি করে পাঠাইছি ওদেরকে? তাহলে এই জায়গায় দাঁড়ায় যদি এই 5-6 মাসের শাসনে যদি তারা নিজের দুর্বলতার জায়গা যদি বের করতে পারে, আমার ধারণা তাহলে সামনের সমস্যা সমাধানে কোনো বেগ পেতে হবে না, এবং সেক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক দলের সহযোগিতা লাগবে। এখন আমি ঢালাও বলে দিলাম রাজনৈতিক দলগুলি এমনিতে আপনারা কি মনে করেন, যেমন বিএনপি মহাসচিব কিছুদিন আগে বলেছিলেন যে তারা মনে করে, এবং সেটা তিনি বলেছেন তাদের আগের দিন স্থায়ী কমিটির মিটিং হয়েছে, সেই মিটিংয়ের পরে, যে জুলাই আগস্টের মধ্যেই আসলে নির্বাচন করা সম্ভব। শুনেন, আপনার দল কি মনে করে? একটা রাজনৈতিক শক্তি আমরা বলি, আমাদের দলটা মনে করে প্রয়োজনীয় সংস্কার কাজটা সম্পাদন করে নির্বাচনটা, সেটা কি প্রয়োজনীয় সংস্কার বলতে, যেমন ধরেন আপনার নির্বাচন কমিশন, আপনার পুলিশ বিভাগ, আমার জনপ্রশাসন, এই তিনটা হচ্ছে বেসিক জিনিস নির্বাচনটা করার জন্য। সেখানটায় আমি কতটুকু এম্পাওয়ারমেন্ট করবো নির্বাচন কমিশনকে, এই যে প্রশাসনের যে কর্তা ব্যক্তি যারা থাকেন ডিসিএসপি, এরা ওই সময় বলা হয় নির্বাচন কমিশন আন্ডারে, কিন্তু নির্বাচন কমিশনের ওরা সরাসরি প্রশাসন এক্সিকিউটিভ হেড যিনি তার সঙ্গে যুক্ত থাকেন, প্রধানমন্ত্রীর সঙ্গে, শাসন বিভাগের সঙ্গে। তাহলে সেই জায়গাগুলি যদি পৃথকীকরণ করে যদি নির্বাচনটা করা হয়, এবং একটা লোক যদি ধারণা করতে পারে যে আমি যে ভোট যাব, আমার উপর কোনো আঘাত কোনো হবে না, জোর জবরদস্তি হবে না, ভোটটা আমি দিতে পারবো, সেই পরিবেশটা তৈরি করলেই তো ভোটটা করা যায়। আর বিচারের কাজটা চললো, এটা একদিনে আপনি শেষ করতে পারবেন না। বিচারের কাজ সাজা হওয়া শুরু হইলো, আজকে 5 মাস গেছে, আরও নয় 5 মাস যাবে, সাজা হওয়া শুরু হয়ে যাবে, হওয়া উচিত। 10 মাস সাজা হওয়ার জন্য প্রয়োজনীয় গ্রাউন্ডস রেডি করে দেন না, এটা হওয়া উচিত। এবং আমি দেখলাম যশোরের শাহিন চাকলাদার একজন এমপি সাজা হয়ে গেছে। তাহলে এটা যেহেতু প্রয়োজনীয় আপনার লজিস্টিক সাপোর্ট আছে, আপনার আইন আছে, সব কিছু আছে, তাহলে আপনি এটা কাজ করতে অসুবিধা নেই। আপনার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যে আপনি কাজটা করবেন কি না। আজকে এখানটায় একটা বিষয় আমরা কি বলতেছি নাকি এখানটায়, বা আমরা কি এরকম বলছি যে না আপনি সংস্কার করতে পারবেন না, আপনাকে ভোট দেন? নো, কেউ বলে নাই। ভোটে যেহেতু রাজনীতি করি, দল সিট পাক না পাক সবার ডিমান্ড থাকে যে ভোটটা হোক, কারণ বাংলাদেশে না এখানটা সমস্যাটাই হচ্ছে ভোটকে নিয়ে। যিনি ক্ষমতায় যান উনি আর ভোট টোট করতে চান না, এটা শেখ হাসিনা দেখিয়ে দিচ্ছেন। তার ফলে এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে এখানটায় রাজনৈতিক দলের ডিমান্ড করতে হয়, জনগণের, যেহেতু জনগণের সঙ্গে ওরা কথা বলেন, রেগুলার ডিমান্ড করবে, সেইগুলোতে রিয়াকশন না দেখিয়ে বরঞ্চ তাদের কাজটা করা উচিত। বেশি কথা না বলে, কম কথা কাজ বেশি, যদি এটা হয় তাহলে এই সমস্যাটা মিটে যাবে। আর যদি কথা বেশি রাজনৈতিক দলের সঙ্গে করেন না, তাহলে রাজনৈতিক দলের সঙ্গে কখনোই পারবেন না। এটা হচ্ছে আমার বাস্তবতার দিক। আপনি এই যে শেখ হাসিনা বিগত সময়ে যখন অপোজিশনে ছিল, কত ট্রাম্প কার্ড কত করছে না, হ্যাঁ, বিএনপি সেভাবে অপোজিশন রাজনীতিটাকে সেভাবে রপ্ত করে না, কিন্তু আওয়ামী লীগ তো করছে সেভাবে রপ্ত। এবং যে ঘটনাগুলি করছে তারা ক্ষমতায় গিয়ে সমস্ত উল্টায় দিয়ে তারা একদম কিং সাজিয়ে গেছে, যার কারণে এই পরিণতি হলো। আজকে গোটা বিশ্বের এই ধরনের শাসকগুলো এই পরিণতি হয়, এটা তো পরীক্ষিত। এটা শুধু এইখানটাই না, বহু দেশে ঘটনা হয়েছে। পৃথিবীতে বিপ্লব করে 2 ধরনের সরকার হয়েছিল, সোভিয়েত ইউনিয়ন, শ্রমিক শ্রেণীর রাজ কায়েম হয়েছিল, আর শিয়া বিপ্লব, ইসলামী বিপ্লব করে ইরানে পলাই গেছিলো। বাকি তো সব গণ-অভ্যুত্থান, ফরাসি বিপ্লব তো বাদই দিলাম বহু আগের ভিতর। তাহলে এই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের পরে পুরাতনের সঙ্গে নূতনের সংমিশ্রণ করে একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর, এইটা হইলে বাকি সমস্যার সমাধান হয়ে যায়। আপনার অনেকে বলতে পারে আওয়ামী লীগ তো গিয়ে তো এই সংবিধানটা, এই যেমন কথা আছে, সংবিধানটাই 72 সালের কি সমস্ত নষ্টের মূল। নো 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 নো, আমেরিকার সংবিধানে লেখা আছে ওয়াটারগেট কেলেঙ্কারি করবে, নিক্সন করছে না ওয়াটারগেট কেলেঙ্কারি, ওই কারণে সংবিধান বাতিল দিতে হয়েছে, বাতিল করতে হয়নি।
ফলে এইসব যুক্তি তৈরি করে একটা ঘোলাটে পরিবেশ তৈরি করা হচ্ছে। আমি আসছি আবার আপনার কাছে খাল খোকন, আমরা শেষের দিকে একদম জাস্ট ক্লোজিং রিমার্কস। আমি মনে করি যে যেটা প্রধান ভাই বললেন যে তার শেষের বক্তব্যের সাথে আমিও একমত। তো দেশের এই বর্তমান এই পরিস্থিতির সামগ্রিক যদি আমরা বিবেচনা করি, তাহলে বিবেচনা করলে আমাদের অতীত ইতিহাস থেকে আমরা যদি শিক্ষা নেই যে অতীতে মানে এই দীর্ঘ 16 বছর যে আওয়ামী লীগ সরকারের যে অপকর্ম, যে অন্যায় অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম খুন, মামলা হামলা, লুটপাট, দুর্নীতি, টাকা অর্থ পাচার, দেশকে তো দেশের সমস্ত সম্পদ লুট করে প্রায় 27 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আমরা যতটুকু জানি। আর 18 লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণের বোঝা এখন রয়েছে। এবং বর্তমানে আমরা কদিন আগে পত্রিকায় হেডলাইন দেখলাম যে $15 বিলিয়ন প্রতি বছর পাচার করা হতো মানে বাংলাদেশে প্রতি বছর আর কি। এই 16 বছরে কত টাকা গিয়েছে। তা শুধু তাই নয়, আমরা দেখেছি যে এফবিআইও প্রায় $300 বিলিয়ন এই শেখ পরিবারের শেখ হাসিনা তার সজীব জয়ের বাংলাদেশ ব্যাংক থেকে গিয়েছে, ওগুলো দেখেছি। এবং আমাদের 7টি উন্নয়ন প্রকল্পে আমরা দেখেছি যে প্রায় $7 বিলিয়ন এর দুর্নীতির তদন্ত চলছে আমরা দেখছি। এবং 6 লক্ষ কোটি টাকা মানে যেখানে ইয়াতে রয়েছে আবার ঋণ খেলাপি এখনও পর্যন্ত সে কারা, তারা সবই আওয়ামী লীগের দোসররা, তাদের দিয়েছিল। সেই অর্থনৈতিক অবস্থাটা মানে ধ্বংসের দ্বারপাদে দাঁড় করেছিল। এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলতে যা ছিল কিছুই, এটা আমরা সবাই জানি, এটা যে নির্বাচন কমিশনদের থেকে শুরু করে আমাদের বিচার ব্যবস্থা, আমাদের জুডিশিয়াল, তারপরে নির্বাহী বিভাগ, পুলিশ বিভাগ, সবই তো তারা দলীয়করণ করে মানে পুরো দেশটাকে দলীয়করণ করে ফেলেছিল। তার থেকে এই শিক্ষা নিয়ে এখন আমাদেরকে এই মানে পারস্পরিক আমাদের এই পাল্টাপাল্টি বক্তব্য না দিয়ে আমার মনে হয় যে গঠনমূলক আলোচনাটা আমাদের মধ্যে খুবই ইতিবাচক হবে এখন। মানে সেখানে আমাদের ঐক্যমতের ভিত্তিতেই আমাদের আগাতে হবে। যদি আমরা আমাদের এই বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু মানসিকভাবে একটু প্রস্তুতি নিয়ে আমরা এই বিষয়গুলি আমাদের দলীয় ফোরাম আলোচনা করে তাহলে অনেক বিষয়গুলো আমাদের সহজ হয়ে যাবে। আমি মনে করি যে যেটা আমাদের ওই উপদেষ্টারা যারা আজকে বলছেন যে আমাদের ওই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে 3 জন প্রতিনিধি যারা আসছেন তারা মানে দল গঠন করবেন, ঠিক আছে, দল তো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে দল গঠন করতেই পারেন, ঠিক করার অধিকার তাদের, গণতান্ত্রিক অধিকার আছে, মৌলিক অধিকার আছে। কিন্তু তারা সংগঠন করবেন সরকারের সুযোগ সুবিধা নিয়ে, প্রোটোকল নিয়ে, এবং সরকারের থেকে তারা সরকার থেকে পদত্যাগের আশা করুক, ওয়েলকাম আসুক, তাদেরকে প্রশ্ন করেন। কিন্তু ওটা কি আমরা জানি ইতিহাস ঘাটতে গিয়ে কেউ যদি প্রশ্ন করেন যে বিএনপিও ক্ষমতা রাষ্ট্রের প্রশ্রয় তৈরি হয়েছিল, আপনার উত্তর কি হবে? না, সেই প্রেক্ষাপটটা ভিন্ন। সেই প্রেক্ষাপট দেশের একটা অনিবার্য দেশের একটা পরিস্থিতির কারণে সেখানে করতে হয়েছিল। কিন্তু এটা তো সেই অবস্থা এখন না, সেখান থেকে কিন্তু এখন সেই পরিবর্তিত, সেটা তো মানে 75 সিপাহী জনতা বিপ্লবের একটা মধ্য দিয়ে যে মানে একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের পতন হয়েছিল, তখন বহুদলীয় গণতন্ত্র করেছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম। তো সেখানে তো সেই পরিবর্তিত পরিস্থিতি দেশের প্রয়োজনে, মানে দেশের প্রয়োজনে তাকে অনিবার্য কারণে সে করতে হয়েছে। এখন তো এই অবস্থা তখন নেই। আমরা তো 90-এর যে সফল ছাত্র গণঅভ্যুত্থান হলো, যে সামরিক জনতা এরশাদ বিরোধী যে আমাদের যে সর্বদলীয় ছাত্রকের নেতৃত্বে তৎকালীন আমরা 7 দল 5 দল 15 দলের নেতৃত্বে আমরা আন্দোলন করলাম। আমাদের জনাল জাফর, সেলিম দেলোয়ার, রাফুন বসিনিয়া, নূর হোসেন, ডাক্তার মিলন, জিহাদ সহ অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমরা করেছি। সেই তারপরে তো আমরা কেউ ইলেকশনই করি না, অনেকে আমরা জাতীয় সংসদ নির্বাচনের কথাও চিন্তা করি না। আমরা মন্ত্রী হব বা উপদেষ্টা হব বা সরকারের অংশগ্রহণ, আমরা তখন মনে করেছি যে আন্দোলন করেছি দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, এবং এই দেশের মৌলিক অধিকার নিয়ে শাসন বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা হবে, এই স্বৈরাচার মুক্ত একটি গণতান্ত্রিক সরকার হবে, জনগণের নির্বাচিত সরকার হবে, জনগণের সরকার হবে। যার কারণে আমরা কিন্তু তখন মন্ত্রী এমপি হওয়ার জন্য যাইনি। তাও কিন্তু এবার আমরা দেখেছি আমরা অংশ করি নাই, মানে এটা পার্ট হওয়ার চিন্তা আমরা করি নাই। তো এখন আমরা সেই দেখলাম যে আমাদের প্রফেসর ডক্টর আলী রিয়াজ, তিনি আমাদের সংবিধান সংস্কার কমিটির প্রধান, তিনি একটা প্রতিবেদন দাখিল করেছেন। সেখানে আমি দেখেছি, সেখানে কিন্তু তিনি যে এটা দিয়েছেন, যেখানে কিন্তু 72 থেকে সরাসরি 2024-এ চলে আসছে। মানে যে গণ অভ্যুত্থান, 69-এর গণ অভ্যুত্থান এবং আমাদের যে 90-এর যে ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দেশের প্রায় 99% জনগণ মানে ঐক্যবদ্ধ হয়েছিল মানে এই শরীরের পতনের জন্য, সেটা কিন্তু নাই। সেটা কিন্তু এখানে আমরা দেখেছি, এটা কিন্তু আমি মর্মাহত হয়েছি যে
করতাম। কি গণঅভ্যুত্থান হয় নাই? 69-এর মানে 90-এর সর্বছাত্র গণঅভ্যুত্থানকে যদি আমরা স্বীকার না করি, তার পরবর্তীতে এই গণঅভ্যুত্থানের ইন ফিউচারে তাদেরকে আবার মনে হতে পারে আলী রিয়াজ নিজেও সেই আন্দোলনের আলী রিয়াজ নিজেও ছাত্রনেতা হিসেবে সেই আন্দোলনের অংশীদার ছিলেন। অংশীদার ছিলাম সেখানে। আপনি তো সেটাকে তারা কিভাবে এখানে ওমিট করতে চাচ্ছেন, এটা তো আমাদের একটা বড় প্রশ্ন। এটা আমাদের প্রধানভাবে আমার মনে হয় দ্বিমত পোষণ করবেন না। এটা 90-কে বাদ দেওয়া মানে এটাকে আমি এখানে উপস্থাপন করলাম। যাই এখন আমি মনে করি যে আমাদের বাদ দেওয়ার তো কিছু না, মানে ওনারা তো সংবিধানের সংস্কার না, এটা আমরা আমাদের সাথে আলোচনা হবে তখন এটা আমরা মানে আমি খালি বলতে চাই যে এই আগামী দিনে এই সরকারের কাছে যে দিন দিন এই সরকারের মানে যে জনগণের যে আস্থার জায়গাটা মানে যে হয়ে যাচ্ছে, মানে একটু মানে ফিকে হয়ে যাচ্ছে আর কি, ওই জায়গাটা থেকে আমি মনে করি যে এই সরকারের উচিত হবে দ্রুত মানে এই মানে নির্বাচন, আমরা যে সুনির্দিষ্ট দিন তারিখ আমরা শুধু বলেছি বছরের মাঝামাঝি জুলাই অগাস্টে নির্বাচন হতে পারে, তো সেখানে আলোচনার প্রেক্ষিতে 19-20 হতে পারে, 1-2 মাস হতে পারে, অসুবিধা না। আমরা এই ব্যাপারে আমরা কিন্তু একবার ডেডলাইন দিয়ে দিই না, ডেডলাইন এত তারিখের মধ্যে করতেই হবে। কেউ কেউ বলছেন 5ই অগাস্টের কথা বলছেন যে স্মরণীয় করে রাখার জন্য, কেউ কেউ বলছেন এটা মানে তাদের বক্তব্য, তাদের পার্সোনালি বা দলীয় ওপিনিয়ন। কিন্তু আমি আলোচনার প্রেক্ষিতে জাতীয় রাজনৈতিক দল এবং আমাদের এই উপদেষ্টা পরিষদে যারা আছেন এবং আমাদের জাতীয় রাজনীতিবিদ, আমাদের সমস্ত ঐক্যমতের ভিত্তিতে যদি আমরা আলোচনা করে একটা দিন তারিখ ঠিক করতে পারি, তাহলে এই অনেক অনেক বিতর্কের সমাধান হয়ে যাবে। আশা করি একটা অবাঞ্ছিত নির্বাচন অতীতটাকে ধারণ করে পজিটিভলি ধারণ করে আমাদের যে ঘটনাগুলি ঘটছে দেশ স্বাধীনের পর থেকে, আমি অ্যাজ এ হোল ধারণ করে বর্তমানের উপর দাঁড়িয়ে আমাকে ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। বর্তমানে এই আন্দোলনে প্রায় 2000 সাধারণ সূত্র ধারণ করতে, ফলে এখানটা কোনোটাকে বাইপাস করার কোনো সুযোগ নেই কিন্তু, তাহলে ইতিহাসের এবং আমাদের স্টেপিংয়েরও ভুল হয়ে যাবে। সেই কাজটা আমার ধারণা এই গভর্নমেন্ট করতে পারে প্রপারলি, যদি না ভিন্ন কোনো দৃষ্টিভঙ্গি থাকে। আমি সেটা করার জন্য যারা আছেন, দায়িত্ব যারা নিয়েছেন, তাদেরকে সেই জায়গায় মনোনিবেশ করার জন্য আমি অনুরোধ করব। এটাই হলো আমার কথা। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার নাজমুল হক প্রধান এবং মিস্টার খায়রুল কবির খোকন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনাবার জন্য। দর্শক, কথা হচ্ছিল নানা বিষয় নিয়ে এবং আমার দুই অতিথি বলছেন যে চারিদিকে সংকট, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না, অর্থনৈতিক অচলাবস্থার নিষ্পত্তি করতে পারছে না, এমনকি জুলাই অগাস্টে যারা জীবন দিল তাদের একটা তালিকা, আহত যারা তাদের পাশে দাঁড়ানো, সেটাও সরকার পাচ্ছে না। বিগত স্বৈরাচারের দোসর এবং স্বৈরাচার হিসেবে যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন তাদের বিচারের প্রক্রিয়াটা কাজটাও ঠিকঠাক মতো করতে পারছে না। সেরকম জায়গায় বরং যেটা তারা করছে না, একটা নতুন রাজনৈতিক দল করবার চেষ্টা, সরকারের সবাই না হলেও কেউ কেউ তো বটেই, একটা ভিন্ন আদর্শিক অবস্থান নিয়ে বাংলাদেশকে একটা অন্য ধারায় নিয়ে যাবার চেষ্টা, সেগুলো আসলে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। ওরা মনে করেন যত দ্রুত সম্ভব একটা ভালো নির্বাচন, এবং সেই ভালো নির্বাচন করবার জন্য যেটুকু সংস্কার করা দরকার সেটুকু সংস্কার আপাতত করা দরকার। এর বাইরে অন্য কিছুতে হাত দিলে সরকার পরিস্থিতি জটিল হবে। এবং আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে ওনারা দুজনেই আলোচনায় টেনে আনবার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে যে সরকারের মধ্যে কারো মধ্যে এই চেষ্টাটা ভীষণভাবে আছে যে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব, তাদেরকে প্রতিপক্ষ বানানো, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা এখন বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে শক্তিমান, তাদেরকে প্রতিপক্ষ বানাবার একটা চেষ্টা তারা করছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই চেষ্টাটা তারা কি নিজেরাই করছেন, না এর পেছনে আরও অন্য কেউ আছে, নাকি কোনো রাজনৈতিক দল বা শক্তি এর পেছনে আছে, সেটাও আসলে খতিয়ে দেখা দরকার। সব কিছু মিলিয়ে ওনারা যেটা বলছেন যে সরকারের জনপ্রিয়তা একেবারে তুঙ্গে ছিল 8ই অগাস্টের পরে, সেটা নামতে নামতে এখন ধীরে ধীরে বললে ভুল বলা হবে, অত্যন্ত দ্রুত গতিতে তলানিতে এসে ঠেকেছে। এবং এখান থেকে উত্তরণের একটাই উপায় হচ্ছে একটা ভালো নির্বাচন আয়োজন করা। যদি সেটা তারা না করতে পারেন, কেউ যদি মনে করেন যে ওনারা পারছেন না, তাহলে অন্য একটা নিরপেক্ষ সরকার হোক, তারা সেই নির্বাচনটা করে দেবেন। সেটাও বোধহয় চাওয়াটার মধ্যে কোনো দোষের কিছু আছে সেটা মনে করবার কারণ নেই, কারণ নিরপেক্ষ সরকার বা যে সরকারই হোক না কেন, সেই সরকার নিঃসন্দেহে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক শক্তিগুলোর ঐকমত্যের ভিত্তিতেই করতে হবে। এবং সেই বিষয়ে হয়তো কারোর মধ্যে ভিন্নমত নেই, তবে কেউই চান না
যে এই সরকারটা আসলে শেষ পর্যন্ত ব্যর্থ। যার যেরকম উদ্দেশ্য ব্যক্তিগত বা গোষ্ঠীগত থাকুক না কেন, সবাই প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সাফল্যটা দেখতে চায় এবং তিনি যেহেতু গ্লোবালি অত্যন্ত সম্মানিত ব্যক্তি, তার সম্মানটা কোনো অবস্থাতে ক্ষুণ্ণ হোক বাংলাদেশের কোনো নাগরিকই, তার জীবনে প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রভাব থাকুক কিংবা না থাকুক, কেউই চায় না যে তিনি ব্যর্থ হন বা তার সরকার ব্যর্থ হোক। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।